একসঙ্গে এতটা প্রশ্ন মানে আমরা মাত্র একদিন হলো, আমাদেরকে একটু সময় দেন, বুঝি তারপরে প্ল্যানিং নেব ইনশাআল্লাহ। তা আপনারা এটা কাজের মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ। মন্ত্রী জুমার নামাজ পড়লেন, দুইজনের কাছে একই প্রশ্ন, অনুভূতিটা আসলে কেমন? সিলেট শহরে এই শাহজালাল মসজিদে নামাজ পড়লেন, একটু অনুভূতি, এবং দীর্ঘ 17 বছর পর মানুষ ভোট দিয়ে আসলে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারলো, সব মিলিয়ে একটু অনুভূতিটা একটু জানাবেন। অনুভূতি হ্যাঁ ঠিক আছে। অনুভূতি বিশেষ কিছু না, এইটুকুই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়ার কোনো শেষ নাই। আল্লাহ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে নিয়ে এসেছেন আমাদের, মানুষ তার পছন্দের নেতৃত্ব নির্বাচিত করতে পেরেছে। সেই সাথে আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব এসেছে, যে সিলেটের পক্ষ থেকে আমরা দুজন মন্ত্রিসভায় আছি, এই গুরুর দায়িত্বের বোঝাটা আমরা প্রতি মুহূর্তে অনুভব করি, এবং যে কারণেই এখানে আনন্দ উচ্ছ্বাসের কোনো সুযোগ নাই। আমাদের সামনে অনেকগুলি কঠিন চ্যালেঞ্জ। একটি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, জাতীয় পর্যায়ে আমাদের পর্বত প্রমাণ অনেকগুলি চ্যালেঞ্জ আছে, এবং সেগুলির সাথে আমরা যে মন্ত্রণালয়গুলির দায়িত্ব পেয়েছি সেগুলির সাথেও সরাসরি সম্পর্কিত অনেক বড় বড় চ্যালেঞ্জ আছে। দ্বিতীয়ত, সিলেটের যে পুঞ্জীভূত সমস্যা, কর্মসংস্থানহীনতা, জলাবদ্ধতা সমস্যা, মাদক, অনলাইন গেমলিং সহ পর্যটনের অবকাঠামো নির্মাণ করা, এরকম বহু চ্যালেঞ্জ আগামী দিনে আমাদের সামনে আছে। এইগুলির সঠিকভাবে এগুলি অ্যাড্রেস করা, সিলেটের এবং দেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, এটি আমাদের নির্বাচনী প্রচারণার সময় আপনাদেরকে আমরা সবিস্তারে জানিয়েছি আমরা কিভাবে করব। এইগুলি নিয়ে আমরা এখনই কাজ করছি। কাজের ফলাফল আমার আগে মাননীয় মন্ত্রী আরিফুল হক সাহেব যেটা বললেন, যে আগামী দিনে আমাদের কাজের মধ্য দিয়ে আপনারা আমাদের এই চেষ্টার প্রতিফলনগুলি দেখবেন ইনশাআল্লাহ। বাণিজ্য মন্ত্রী হিসেবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখছেন? কারণ দেশের অর্থনীতি তো গত 17 বছর 2 যুগ ধরে একটা অচল অবস্থা ছিল, কি চ্যালেঞ্জ দেখছেন? গত 1.5 দশকে দেশের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, যে স্ট্রাকচারটা ছিল, ইকোসিস্টেম ছিল, এটা ধ্বংস হয়ে গিয়েছে। ব্যাংকিং ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গিয়েছে। অর্থনীতির মধ্যে যে গতি সঞ্চারের একটা উদ্দীপনা থাকে, আপনি বিনিয়োগের অনুপস্থিতিতে সেই উদ্দীপনাটা অনুপস্থিত। আপনার দেশটি তো কোনো শিল্প উন্নত মানে প্রতিষ্ঠিত অর্থনীতির দেশ না, আমরা একটা বিকাশমান ডেভেলপিং কান্ট্রি। সেইখানে প্রতি বছর প্রায় 20-22 লাখ লোক কাজের বয়সে ঢুকে, ওয়ার্কিং এজ পপুলেশনে আসে। তো সেরকম একটা দেশে 22 লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হলে কত বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট দরকার। তো এই বিনিয়োগ স্থবিরতা গত প্রায় 12-14 বছর যাবত এই বিনিয়োগ স্থবিরতা চলছে, এবং গত 3 বছর ধরে এই স্থবিরতা বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। তো এই যে পুঞ্জীভূত বেকারত্ব, এটি কর্মসংস্থানের আওতায় আনা, নতুন আগামী বছরগুলিতে নতুন যে সমস্ত মুখ কাজের বয়সে ঢুকবে তাদের কর্মসংস্থানের আওতায় আনা, সারা বিশ্বের সাথে প্রযুক্তিতে প্রতিযোগিতা সক্ষমতায় মানে আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে আসা, এআই সক্ষমতা, এআই লার্নিং, এআই রিসার্চ। আজকের দিনে পৃথিবীর সফটওয়্যার থেকে এআইতে ট্রান্সফর্ম হচ্ছে। তো এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে টিকে থাকার যে নিরন্তর প্রতিযোগিতা, সেই সক্ষমতায় নিয়ে আসা হলো আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। আরেকটা প্রশ্ন আছে যে শুরু করার তো কিছু নাই, আমরা তো শুরু করেছি। আমরা ইতিমধ্যে এলসি ডেফার করার জন্য, এলডিসি গ্রাজুয়েশন ডেফারের জন্য ইতিমধ্যে আমরা চিঠি দিয়েছি। আচ্ছা, আমরা দেখেছি গত 1.5 বছরের প্রায় 1.5 শতাধিক গার্মেন্টস বন্ধ আছে, এরকম অনেক শিল্প কারখানায় বন্ধ হয়েছে। চা বাগানে নিয়মিত মজুরি, বেতন ভাতা দিতে পারছে না। আমরা শ্রমমন্ত্রীকেও পেয়েছি এবং বাণিজ্য শিল্পমন্ত্রীকে পেয়েছি। এই ব্যাপারে কি উদ্যোগ গ্রহণ করবেন আসলে আপনারা? ঈদের আগে কি কোনো ধরনের উদ্যোগ আছে? আমাদের এই ব্যাপারে আগামী আজকে তো পেয়ে গেলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীকালকে এই বৈঠক বসছে, কাজে এই নিয়ে আমাদের তো কার্যক্রম শুরু হয়েছে। দেখা যায় আমরা এই বিষয়ে মানে বন্ধ কারখানাগুলো চালু হওয়ার কোনো সব কিছুই আমরা মানে শেষ হোক, একটা হচ্ছে শেষ হোক, আমরা এটা দিয়েছি এবং আমরা জানতে চাবো কেন বন্ধ হলো, তার রুট কি, বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো। 180 দিনের একটা টার্গেট প্ল্যান দেওয়া হয়েছে প্রত্যেক এলাকার জন্য,
তা আমাদের সিলেটের জন্য উভয় মন্ত্রীর 180 দিনের টার্গেট প্ল্যানটা কি ভাই? 180 দিনের মধ্যে আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? আচ্ছা, আপনার আগের প্রশ্নের সাথে আমি একটু যোগ করি। সেটা হলো এমনিতে তো একটা বিনিয়োগ স্থবিরতা আছে দেশে, তারপরে সাম্প্রতিককালে টেরিফ স্ট্রাকচারের মানে আকস্মিক পরিবর্তনের কারণে আমেরিকা কর্তৃক সারা বিশ্বে একটা অর্থনৈতিক একটা স্থবিরতা চলছে। তো সেই সময়ে আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান চাপের মধ্যে আছে। তারপরে বিগত অনেকগুলি বছর যাবৎ যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান ঠিকমতো জ্বালানির অভাবে পরিচালনা করতে পারেনি, ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা প্রত্যেকে এই ক্ষতির অভিঘাত যেটা, এই ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলি, এগুলির বোঝাটা এরা বহন করে বেড়াচ্ছে। অনেকেই এই সময়টা টিকে থাকতে পারেনি, তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। তো আগামী দিনে আমরা কিভাবে